করবে। আপনি একজন আইনজীবী নিয়োগ করলেন, তিনি আপনার পক্ষ সমর্থন করার জন্য এখানে দাঁড়ান, এটা আপনার সাংবিধানিক এবং প্রাকৃতিক অধিকার। তো আপনার পক্ষে কেউ একজন দাঁড়াতে গেল, সেই আইনজীবীকে ধরে মারা হলো, পেটানো হলো, হুমকি দেওয়া হলো, ভয়ভীতি দেখানো হলো। সো দেন ইট ডাজন্ট রিমেইন a fair thing in the first place. So আমরা যুদ্ধ অপরাধের যে বিচার করেছি সেখানে কিন্তু আপনি কোনো ইনস্টেন্স দেখাতে পারবেন না যে যাদের বিচার হয়েছে তাদের যারা আইনজীবী ছিল তারা আক্রান্ত হয়েছিলেন, বা যাদের বিচার হচ্ছিল তাদেরকে আমরা কোনোদিন আইনের বাইরে গিয়ে কোনো অশালীন কোনো কাজ বা মবক্রেসি ডিপেন্ডেন্ট কোনো আক্রমণ তাদের উপর করেছি। সো দুটোর তুলনা হচ্ছে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে 1971 সালের আওয়ামী লীগ কি এখন আছে? সবচেয়ে বড় প্রশ্ন আপনাকে করতে হবে যে 1971 সালে বঙ্গবন্ধু, সৈয়দ নজরুল ইসলাম সাহেব, তাজউদ্দিন সাহেব, ক্যাপ্টেন মনসুর আলী, কামরুজ্জামান সাহেবদের যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগটা কি এখন আছে? এটা তো প্রশ্ন করতে হবে। এই জন্য তো আপনাকে বললাম যে বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বাধীনতা এবং আওয়ামী লীগের ব্যাপারে আমার পক্ষ থেকেও কোনো আপোষের জায়গা নেই। আই উইল নেভার বিট্রে উইথ দিস কজ। বাট আমি যখন অন্ধকারের মাঝে একটু আলো জ্বালিয়ে খোঁজার চেষ্টা করি যে এই আওয়ামী লীগ আর 71 সালের আওয়ামী লীগের পার্থক্য কি, আমি আমার জন্য মিল খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। জি, আপনি যেমনটি বললেন যে আওয়ামী লীগ যে বিচার করেছে 71-এর, আসলে সেটা হয়েছিল মানবতা বিরোধী অপরাধের বিচার আইসিটি কোর্টের, সেখানে স্বাধীনতা বিরোধী কোনো বিচার হয় নাই। দ্বিতীয়ত হচ্ছে জনাব সাইদি সাহেবের মামলার একজন সাক্ষী, যিনি সাক্ষী দিতে আসছিলেন, শুক্ররঞ্জন বালি, তাকে এখান থেকে তুলে নেওয়া হয় এবং তাকে ভারতের কারাগারে রাখা হয়। এই বিষয়টি কি, সেই বিচার প্রক্রিয়া কি সঠিক ছিল? আপনার কাছে মনে হয় যে এই বিচারে কোনো রাজনৈতিক প্রভাবের ভিত্তিতে তাদের ফাঁসি দেওয়া হয়েছে? এবং আমার সাথে প্রধান বিচারপতি তৎকালীন, তিনি আমেরিকায় আসছিলেন, আমার সাথে কথা অনেক ব্যক্তিগতভাবে বলছিলেন, জনাব SK সিনহা, যে এই বিচারের রায়গুলো, আমি একটি রায়ও লিখিনি, আমাকে সবগুলা রায় লিখে দেওয়া হয়েছিল, আমি জাস্ট পাঠ করেছি। এটা উনি মিডিয়ায় বলছেন, আমার সাথে ব্যক্তিগতভাবে বলছেন। তো ওই বিচারটাও তো প্রশ্নবিদ্ধ ছিল। এখন এই বিচার এখন রিভিউ হচ্ছে। এই বিচারে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, যেমন একজন পার্লামেন্টে এখন তিনি এমপি হিসাবে নির্বাচিত হয়ে আসছেন আপনাদের, আমার মনে হয় রংপুর থেকেই হবে সম্ভবত। তো বিচার প্রক্রিয়া তো সেটাও সঠিক ছিল না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে বিচার সঠিক ছিল কি ছিল না সেটা সম্বন্ধে আপনি আপনার অভিমত দিবেন, আমি এটা রিফিউট করতে যাব না। আমার জায়গা থেকে আমি যেটুকু জানি বুঝি সেটুকু আপনাকে বলতে চাই। আপনি যে সাক্ষীকে ভারতে নিয়ে যাওয়ার কথা বললেন, এই বিষয়ে আমার কাছে ফার্স্ট হ্যান্ড কোনো ক্রেডিবল ইনফরমেশন নাই, সো আই ক্যানট কমেন্ট অন দ্যাট এন্ড আই উইল নট ডু দ্যাট। বাট আই ক্যান কমেন্ট অন ওয়ান থিং। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, রাইট, আপনি তার কথাই তো উল্লেখ করছেন। জি, তিনি যখন পার্লামেন্টের যে সভরিন পাওয়ার এক্সারসাইজ করার জায়গা, অর্থাৎ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বদলে পার্লামেন্ট কাউকে ইমপিচ করতে পারবেন, মানে একজন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের জাস্টিসকে, সেই জায়গাটার সাথে অমত প্রকাশ করে তিনি যখন রায় সই করলেন, ওটা কে সই করছিলেন? উনি তো করছিলেন। তো উনি যদি সংসদ আর সরকারের বিরুদ্ধে এত বড় রায় নিজে সই করতে পারেন, আর উনি যদি আমেরিকা এসে আপনাকে বলে যে আমি অমুকেরটা সই করি নেই, তমুকেরটা সই করি নেই, আপনি কতটুকু বিশ্বাস করবেন? ডু ইউ নট থিঙ্ক, আপনি কি মনে করেন না যে জনাব মতিউর রহমান নিজামীর রায়ে সই করার থেকেও বাংলাদেশের সংসদের বিরুদ্ধে যায় এমন ধরনের একটা রায় সই করা অনেক বেশি কঠিন? সো ইফ হি কুড ডু দ্যাট, তাহলে এটা উনি করেন নাই, এটা আমি গ্রহণ করি না। এবং একটা দুটা তো না, তিনি তো মিনিমাম 12 থেকে 13টা মৃত্যুদণ্ডের রায়ে সই করেছেন। সো মানুষ আপনাকে অনেক সময় অনেক কিছু বলতে পারে, বাট আপনি যুক্তিসঙ্গত ভাবে যদি ডিরাইভ করেন তাহলে আপনি পাবেন যে দিস ইজ নট কারেক্ট। সো হি হ্যাজ সাইন্ড ইট and he was responsible for it, and today for some reason, yes, it's very most unfortunate যে বাংলাদেশের একজন সাবেক প্রধান বিচারপতি তিনি দেশে থাকতে পারবেন না, দেশ থেকে বেরিয়ে আসবেন, বেরিয়ে যেতে হবে।
সবকিছু মিলিয়ে হয়তো বা আপনার সিম্প্যাথি বা ওই গোষ্ঠীর বা ওই গোত্রীয় যারা আছে তাদের সিম্প্যাথি পাওয়ার জন্য এখন উনি অনেক কিছু বলতে পারেন, বাট দ্যাট ইজ নট দ্য ট্রুথ। রাশেক রহমান উনি যখন পদত্যাগ করলেন, প্রক্রিয়ায় পদত্যাগ করলেন, আপনি আমি সবাই জানি, উনাকে বলা হয়েছিল উনি ক্যান্সারে আক্রান্ত। আমি যখন ওনাকে প্রথম প্রশ্ন করেছিলাম যে আপনার তো হসপিটালে থাকার কথা, আপনি নিউ জার্সিতে কি করছেন, তো উনি বললেন যে আমি ক্যান্সারে আক্রান্ত না, বাংলাদেশ ক্যান্সারে আক্রান্ত হয়েছে। আর এই রায়গুলা আমি যখনই আমার নিজের কাছে দায়বদ্ধতা, আমি ভাবছি যে আমি একটু মানবতা বিরোধী অপরাধের বিচার করতে গিয়ে নিজেই একজন নিষ্পাপ নিরীহ মানুষকে আমি হত্যা করছি, তখন আমি যখন এটা দিতে অবাধ্য হলাম, যখন আমি নিজে থেকে রিফিউজ করলাম আমি আর এই কাজ করতে পারবো না, তখন আমার বিরুদ্ধে সরকার অ্যাকশনে যায়। তো না, কিন্তু ওনার কথা তো টাইম লাইনে কারেক্ট হচ্ছে না। আমি জানি না ওনার মতো একজন মানুষকে নিয়ে কেন আমি কথা বলছি, কারণ ওনার সম্বন্ধে আরো অনেক কিছু আমরা জানি। আমি খামাকা এগুলা, দেশ তো এমনি সংকটে, আমি মানে দেশের বিচার ব্যবস্থার সাথে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে নিয়ে কথা বলে আরো নতুন করে সংকট তৈরি করতে চাই না, কারণ শেষ আশ্রয়স্থল তো আদালত, রাইট? তো এখন বিএনপি ক্ষমতা আছে, এরপরেও যিনি প্রধান বিচারপতি, আমি তাকে নিয়ে কখনো কোনো কমেন্ট করবো না, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে উই হ্যাভ টু গিভ স্পেস সো দ্যাট these people, these honorable people can do the right thing. If not, এই সুযোগটা না রাখলে কিন্তু আর শেষ যাওয়ার জায়গাটা থাকে না, কারেক্ট? শত সংকটের মাঝেও কিছু কিছু লোকজন আমাদের দলের নেতাকর্মীরা জামিন তো পাচ্ছে, হ্যাঁ, তো সেটা তো আদালত থেকেই পাচ্ছে। সুতরাং আমি অত হার্ডকোর ভাবে কথা বলতে চাই না। আমি শুধু আপনাকে একটা কথাই বলেছি যে উনি 12টা পূর্ণাঙ্গ রায়ে সই করেছেন, করার পরেও তিনি চিফ জাস্টিস ছিলেন, এবং দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরে তিনি সর্বশেষ অর্ডার দেন যে সংসদ বিচারপতিদের অভিশংসন করার যে শক্তি বা ক্ষমতা পেতে চায়, দ্যাট ইজ আনকনস্টিটিউশনাল অ্যান্ড ইট ক্যানট বি ডান, এবং বাংলাদেশের সংবিধান ইট ডাজন্ট সাপোর্ট দ্যাট, এবং উনি ওনার অবজারভেশন এবং ওনার নির্দেশনা দিয়েছেন। সো প্রশ্ন হচ্ছে উনি কি ওই নির্দেশের জন্য চলে গেলেন নাকি ফাঁসির রায়ে সই করার জন্য চলে গেলেন? আমার মনে হয় আপনি কোনোদিন সময় পাইলে ওনাকে নিয়ে ইন্টারভিউ করে টাইম লাইন ধরে ধরে জিজ্ঞেস করবেন, আমার কথার সত্যতা আপনি খুঁজে পাবেন। এবং একজন সিটিং বিচারপতি, তার শক্তি থাকা উচিত সরকারের বিরুদ্ধে বা সংসদের বিরুদ্ধে কথা বলার যদি প্রয়োজন হয়, দেশ ও জাতির প্রয়োজনে। উনি যেভাবে বলেছেন সেটার সাথে আমি একমত নই, এবং আমি বলেছি যে ইটস মোস্ট আনফরচুনেট যে বাংলাদেশের একজন সাবেক চিফ জাস্টিস, হোয়াট এভার মে বি দ্য রিজন, সেটা করাপশন হোক, সেটা অধ্যত্বপনা হোক, সেটা ক্ষমতার অপপ্রয়োগ হোক, যে কোনো কারণে হোক, বাংলাদেশের বাইরে উনি থাকবেন কেন? বাংলাদেশের এক্স চিফ জাস্টিস, আমি তো চিনি না কাউকে যে নিউ জার্সিতে থাকে, হ্যাঁ, বাট ইটস মোস্ট আনফরচুনেট, রাইট? এখন কথা হচ্ছে উনি যে গল্পটা বলছেন, আমি একদম এভাবে বলতে চাই, ইটস এ গল্প, ইটস এ স্টোরি, ওই গল্পটার সাথে আমি একমত না। হি হ্যাজ ডান whatever he has done knowing fully well what are the consequences. রাষ্ট্রের 3টা স্তম্ভ, বিচার বিভাগ, জুডিশিয়ারি, আমার মনে হয় যে 5 তারিখের পরে সকল বিচারপতি, তো যারা তৎকালীন বিচারপতি, প্রধান বিচারপতি সহ সকল বিচারপতি পালিয়ে গেলেন। মানে এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে কোন নজির আছে কিনা কারো জানা নেই। বিচার বিভাগ একটা দেশের একটা প্রধান একটা স্তম্ভ, অন্যতম একটা প্রধান স্তম্ভ। ওই জায়গা থেকে নিশ্চয়ই এই বিচারপতিরা, আপনি কিভাবে দেখবেন যে এই বিষয়টা বিচারপতিরা কেন পালিয়ে গেলেন? তাহলে কেউ কোথাও পালিয়ে যায় নাই, বিচারপতিরা তাদের জায়গায় বাংলাদেশেই আছে, তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, কাউকে চাকরিচ্যুত করা হয়েছে, কারো হয়তো বা প্রয়োজন আর নাই। বাট আমার জানা মতে বিচারপতি কারা দেশের বাইরে গেছে, আপনি নাম বলেন। আপনি যদি এনায়েত রহিম সাহেবের কথা বলি, উনি কোন দেশে আছেন? উনি দেশে নাই, উনাকে তো কদিন আগেও বলা হচ্ছে উনি নাই বাংলাদেশে। সেটা আপনি জানেন কিভাবে? Until unless you see him somewhere else other than Bangladesh, you cannot claim that he has fled Bangladesh. ওকে, ঠিক আছে। আমি আবার ওই শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে আরো প্রশ্ন রয়েছে, যেহেতু আইনমন্ত্রী বলছেন যে শেখ হাসিনা স্বাভাবিক প্রক্রিয়া বাংলাদেশে ফিরতে পারবেন না, এবং চিফ প্রসিকিউটর যিনি আমিনুল ইসলাম, উনিও বলছেন যে তাকে ফিরতে হবে
একটি তার আদালতে আত্মসমর্পণের কোনো সুযোগ নাই, উনি সরাসরি কারাগারে যেতেই হবে এবং তার রায় বাস্তবায়ন করা হবে। আপনি কি এই বিষয়ে এই বক্তব্য আপনি নিশ্চয়ই শুনেছেন? হ্যাঁ, আমি শুনেছি। জি, কি বলবেন আপনি? সরাসরি শেখ হাসিনা বলছেন আমি আদালতে আত্মসমর্পণ করব, ওনারা বলছেন এই সুযোগ পাবেন না উনি, যেহেতু ওনার একটি দণ্ড হয়ে গেছে অলরেডি। বাংলাদেশের প্রচলিত আইনে আইনমন্ত্রী যেটা বলছেন ঠিক আছে, কিন্তু এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন তো তৈরি হয়। সুতরাং উনি আসলে কি অবস্থায় কি পরিস্থিতিতে দেশে ফিরে আসার পরিকল্পনা করছেন বা কি বাস্তবতার উদ্ভব ঘটবে সেগুলো দেখার পরেই তো বলা যাবে যে তিনি আত্মসমর্পণ করতে পারছেন কি পারছেন না। আমি আপনাকে একটা ছোট ঘটনা বলতে চাই। জি, আপনি মোহনদাস কে গান্ধী যখন ইংরেজদের অপশাসনে এই সমস্ত ভারতবর্ষের মানুষ কাতর আক্রান্ত, সেই সময়ে যারা নীল চাষী ছিলেন তারা খুব বাজেভাবে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। কারণ আপনি জানেন যে ইন্ডিগো নীল চাষে জমির উর্বরতা ধ্বংসপ্রাপ্ত হয়, এবং এটাও ঠিক যে আমাদের ভারতবর্ষে তো অতিবৃষ্টি অনাবৃষ্টি খরা এগুলো নিত্য বাস্তবতা, তাই না? তো ভারতের যেই জায়গায় নীল চাষটা বেশি হতো সেই জায়গায় নীল চাষিরা যখন একেবারেই এর দ্বারা আক্রান্ত, তখন তাদের এই দুর্যোগ দেখার জন্য মোহনদাস কে গান্ধী গিয়েছিলেন। এবং আমি যদি ভুল না করে থাকি উনি একটা হাতির পিঠে চড়ে, মানে ওই গ্রামবাসী ওনার জন্য সম্মান দেখে একটা হাতি নিয়ে গিয়েছিল, সে হাতির পিঠে চড়ে তিনি ওই নীল চাষীদের গ্রামের দিকে যাচ্ছিলেন এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাবেশ। তো একজন হাফ প্যান্ট পরা পুলিশ অফিসার একটা বাইসাইকেলে এসে বলল, হু ইজ মোহনদাস কে গান্ধী? উনি হাতি থেকে বলল যে আই এম গান্ধী। তো ওই একটা পুলিশ অফিসার তিনি বললেন ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি ঘটনাটা শুনবেন, লক্ষ লক্ষ মানুষ এবং একটা হাতির উপরে গান্ধী সাহেব বসে আছেন, অর্থাৎ হাতির পা দিয়ে পিষে দিলে তো একটা পুলিশ, ওর সাথে অস্ত্র নাই কিছু নাই, সে নাই হয়ে যাওয়ার কথা। উনি তার কথায় জেলে চলে গেলেন, হি ইজ আন্ডার অ্যারেস্ট। যাওয়ার পরে যখন তাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলো, সাদা চামড়া ম্যাজিস্ট্রেট আদালতে ঢুকে তাকে দেখে দাঁড়িয়ে গেলেন। You understand? He's under arrest, Mr. Gandhi, and he doesn't hold an official position. He's not an MP, he's not a minister, nothing. He's just Gandhi. The magistrate stood, showing respect to him. উনি বসলেন, বসার পরে বললেন যে what are the charges? সাদা চামড়া উকিল মানে পিপি যেটাকে বলা হয় বললো যে সেডিশন অর্থাৎ দেশদ্রোহিতা। তো ম্যাজিস্ট্রেট সাহেব গান্ধীকে জিজ্ঞেস করলো, সো হাউ ডু ইউ প্লিড? উনি বললেন আই এম গিলটি অ্যাজ চার্জড, অর্থাৎ আমারে যা দোষ দিচ্ছেন, যদি সাধারণ মানুষের কথা, দেশের কথা, গরিবের কথা, দরিদ্রের কথা, তাদের অধিকারের কথা বলা দেশদ্রোহিতা হয়, তাহলে আমি দেশদ্রোহিতার দায়ে দোষী। ম্যাজিস্ট্রেট বিপাকে পড়ে গেল, কারণ লাখ লাখ লোক আদালত ঘিরে আছে না। তো বললো যে ওকে, আই গিভ ইউ বেল ইন এক্সচেঞ্জ অফ 100 শিলিংস, নট পাউন্ড, শিলিংস। তো গান্ধীজি কি বললেন যে নো, আই এম নট গোইং টু পে, আই ডোন্ট হ্যাভ ইট। কমায়া করলো 5 শিলিং। ইভেন দেন হি সেড দ্যাট নো, আই এম নট গোইং টু পে। তখন ম্যাজিস্ট্রেট বিনা পয়সায় তাকে জামিন দিতে বাধ্য হলো। এই কথাটা আপনাকে বললাম কেন? কারণ জননেত্রী শেখ হাসিনা তিনি কোন অবস্থা তৈরি করে দেশে ফিরবেন সেটা তো এই জুলাই মাসে বসে বলা কঠিন। এখন যেই অবস্থা, সেই অবস্থায় তিনি আসলে তার প্রাণ নাশ হওয়ার এবং তিনি বিপদে পড়ার সমূহ সম্ভাবনা আছে, একদম পরিষ্কার, পয়েন্ট ব্ল্যাঙ্ক বলে দিলাম। উনি টেলিগ্রামে মিটিং করছেন, হোয়াটসঅ্যাপে কথা বলছেন, নেতা কর্মীরা প্রচুর পরিমাণে তাকে উজ্জীবিত করার মতো কথা বলছে। তারা বলছে যে নেত্রী একটা শুধু হুকুম দিবেন, দিয়ে দেখবেন কি করে ফেলি। কিন্তু আমি তো বাস্তবতা বুঝি, হ্যাঁ, আমি তো বাংলাদেশের সন্তানই, সুতরাং এগুলো চাপাবাজি ছাড়া আর কিছু না। এখন ডিসেম্বরের মধ্যে কি পরিস্থিতি তৈরি হবে সেটা আল্লাহ তাআলা জানেন, উনি জানেন, আর যাদেরকে সাথে নিয়ে তিনি আসবেন বলে ঠিক করছেন তারা জানেন। আর তার থেকে আমার কথাটা অনেক বেশি পরিষ্কার, সেটা আমাদের দলের সাধারণ সম্পাদক বরাবরও হতে পারে, আমি কর্মী হিসেবে দাবি করতে পারি যে জননেত্রী শেখ হাসিনা দলের সভাপতি, উনি বাংলাদেশে যাওয়ার আগে আপনারা যান না কেন? ওনাকে কেন বলতে হবে যে তোমরা আমার সাথে গিয়ে আত্মসমর্পণ করবা বা তোমরা আমার সাথে যাবা?
ওনাদেরই তো বলা উচিত, উনি তাদেরকে মন্ত্রী বানাইছেন, এমপি বানাইছেন, জীবনে যা পাইছেন সব শেখ হাসিনার মাধ্যমে পাইছেন। তাদের নিজের থেকে বলা উচিত যে আপনি থাকেন, আমরা আগে যাচ্ছি। কোথায় সেটা বলেন? যদি কেউ বলে থাকে যে 40টা বিমান নিয়ে যাবে, আগে যাচ্ছে না কেন 40টা বিমান নিয়ে? 40টা বিমান তো সোজা কথা না। আপনি হযরত শাহজালাল বিমানবন্দরে 40টা কি বলে যে লং হল ওয়ার্দি প্লেন নিয়ে নামতেও পারবেন না, অত জায়গাও তো নাই। এই যে বলে ফেললেন, তো যান 40টা প্লেন নিয়ে আগে চলে যান না, যে একটা ওয়েলকাম পার্টি বানান। জি, আমি গতকালকে বাংলাদেশের অত্যন্ত সুনামধন্য সাংবাদিক সম্পাদক জনাব মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আমি অনেক সময় একসাথে কাটিয়েছি। তো ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি একটা জায়গায় বলেছেন যে নির্বাচনের আগে আমেরিকা এবং ভারত দুটি দেশ থেকে রিফর্ম আওয়ামী লীগের প্রস্তাব দেওয়া হয়েছিল ববি মুজিব সিদ্দিককে দিয়ে। তখন শেখ হাসিনা বলছেন যে এই আমার ছেলে যখন মেয়ে যখন হবে না, কারো ছেলে মেয়ে হবে না, আমি নিজেই এটা আওয়ামী লীগের নেতৃত্ব দিব, আমি সক্ষম। আমার প্রশ্ন হচ্ছে, এত বড় একটা মেসাকার হলো বাংলাদেশে, আপনি জানেন সংস্কার প্রস্তাব, সংস্কার গণভোট হয়েছে পার্লামেন্টে, আপনার রিফর্ম করার জন্য, সংবিধান সংশোধন করার জন্য কমিটি গঠন হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে একটি আমূল পরিবর্তন আসছে, নেতৃত্বও আসবে, কেউ 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই জায়গা থেকে শেখ হাসিনা এখনো মনে করেন উনি আগের ওই জায়গা থেকেই উনি রাজনীতি করবেন। আপনি একজন আওয়ামী লীগ নেতা এবং এই মুহূর্তে আপনি সবচেয়ে আলোচিত ব্যক্তি এবং আপনি বস্তুনিষ্ঠভাবে আপনি নিজের আত্মসমালোচনা করেন। তার জন্য আমি আপনাকে খুঁজে বাইর করেছি যে আপনার কথাগুলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের লক্ষ কোটি সমর্থকরাও শুনতে চায়, জাতীয় শুনতে চায় একটা পজিটিভ একটা মেসেজ। আপনি কি বলবেন এই যে শেখ হাসিনা অন্য কোনো নেতৃত্বে বিশ্বাসী নয়, ওনার 80 বছর বয়স, একদিকে দেশে 3-4 বার 5 বার প্রধানমন্ত্রী হয়েছেন, এরপরেও কি তিনি আবার রাজনীতিতে পুরো দমে নেতৃত্ব দিবেন আওয়ামী লীগ? আওয়ামী লীগ আপনারা কিভাবে এটা মেনে নিবেন বা আপনাদের বিশ্লেষণটা কি কি নতুন নেতৃত্ব আসতে পারে? উনি কোথায় বলেছেন যে উনি ওনার নেতৃত্বের সাকসেশনে বিশ্বাস করেন না? কোথায় বললেন এটা? উনি 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 নিজের ওনার মানব জমিনেও দিয়েছেন, সাক্ষাৎকার দিয়েছেন, উনি এটা ওয়েল ইনফর্ম, উনি তো সকল লেভেলে সম্পর্ক রাখেন। উনি একটা কনফার্ম হয়ে আমাকে বললেন গতকালকে, আমি যখন প্রশ্ন করছিলাম তিনি বললেন হ্যাঁ এটা আমেরিকা থেকে এবং ভারত থেকে 2টা জায়গা থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল এই গত নির্বাচনের আগে আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য। আচ্ছা, আমি নিশ্চয়ই এই সাক্ষাৎকারটা আমি আপনাকে লিংক দিতে পারি সাক্ষাৎকারে। আমি যেটা জানি না সেটা নিয়ে কথা বলি না, তবে আমি এইটুকু বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের শতভাগ তৃণমূলের নেতাকর্মীরা শেখ হাসিনাকে ছাড়া অন্য কোনো নেতৃত্ব মানবেন না, ওকে? এবং রিয়ালিটি হচ্ছে যে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের ঐক্য ধরে রাখার মতো কোনো ব্যক্তি নাই। বঙ্গবন্ধুর রক্তেই দলটা ড্রিভেন, এটা রিয়ালিটি। আবার ঠিক একই সাথে এটাও রিয়ালিটি যে বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনের পরে পলিটিক্যাল যে প্যারাডাইম সেটা একটা শিফট হয়ে গেছে। টমাস কুন নামে একজন বিজ্ঞানী ছিলেন, তার একটা বইয়ের নাম ছিল, বইটা ছিল প্যারাডাইম শিফট অফ সায়েন্টিফিক রেভলিউশন। হ্যাঁ, তো এটা উনি 60-এর দশকে লিখছিলেন। তার মানে তিনি বলতে চাচ্ছিলেন যে বিজ্ঞান নির্ভর অগ্রযাত্রা বা বিজ্ঞান নির্ভর জীবন গড়ে তোলার যে মডেল সেটা সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে গেছে। যার জন্য আজকে দেখেন আপনি আমি স্ট্রিমিয়ারে কথা বলতে পারছি, হাজার হাজার মাইল দূরে থেকে আমরা মোবাইল ইউজ করতে পারছি, ইন্টারনেট ইউজ করতে পারছি। ঠিক একইভাবে বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল রকম রেভলিউশন হ্যাজ টেকেন প্লেস, যেটা আমাদের পলিটিক্যাল প্যারাডাইমকে শিফট করেছে। মাননীয় নেত্রী আমার মাতৃতুল্য, ওনার কাছে আমি একেবারেই সাধারণ একজন কর্মী বা সমর্থক হিসাবে শুধু এতটুকু রিকোয়েস্ট করতে পারি যে উনি 24 জুলাইয়ে যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষিত এবং পটে পরিবর্তন এসেছে সেটাকে আলিঙ্গন করার জন্য যাদের কারণে 5ই আগস্টে আজকে আমাদের সকলকে দেশের বাইরে থাকতে হচ্ছে,
তাদের পরিবর্তে যদি উনি নতুন প্রজন্মের তেজোদ্দীপ্ত চেতনায় উদ্বুদ্ধ সৎ সাহসী ছেলে মেয়েদেরকে সুযোগ করে দেন, আমি মনে করি আওয়ামী লীগের ভালো ভবিষ্যৎ আছে। আমার জায়গাটা আপনি বুঝতে পেরেছেন? জি জি। অর্থাৎ আওয়ামী লীগের সভানেত্রীর জায়গাটার কোনো বিকল্প নাই, সেটা শেখ হাসিনা থাকতে হবে, নাহলে আওয়ামী লীগ ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। আমি আপনাকে রিয়েলিটি বলে দিচ্ছি। কিন্তু এই যাদেরকে নিয়ে আজকে আপনি এই অনুষ্ঠান আয়োজন করেছেন, যাদের কথা মাঝে মাঝে একটু একটু করে বলছেন, অর্থাৎ যাদের কারণে 5ই আগস্ট আসলে সংগঠিত হয়েছে, তাদেরকে নিয়ে আপনি নতুন করে আওয়ামী লীগের সত্যিকার 71 সালের যে আওয়ামী লীগ সেটা রিভাইভাল ঘটাতে পারবেন না। এটা রিয়ালিটি। তো রিয়ালিটি এটাই তো, শেখ হাসিনার বয়স আল্লাহ না করুক 80 বছর বয়স। না, আমি ওইসব জায়গায় যেতে চাই না। না, যদি যদি উনি ছাড়া যদি দলের ঐক্য চুরমার হয়ে যায় দল, তাহলে আসলে আমরা রাজনীতি যারা করি, আমার ভবিষ্যৎ নেতা তৈরি করা হয়, যে দলের যিনি থাকবেন শুধু তো চিরস্থায়ী না। কোথায় পৃথিবীর কোথায় কেউ না, শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, নেতা তো তৈরি হয়, নেতা তৈরি করা হয়, তবে নেতা যে তৈরি করে সেই তৈরি হওয়া নেতা দিয়ে কিন্তু নেতৃত্ব দেওয়া যায় না। একদম অকপটে কথা বলছি, আমার নেত্রী শেখ হাসিনা তো 17 বছরে বহু লাল্লু বাঞ্জুরি নেতা বানাইছে, নেত্রীও বানাইছে। একটা লোক তো দাঁড়াইতে পারে নাই, কথাও বলতে পারে না, তার মানে নেতা বানায়া কিন্তু নেতার কাজ হবে না। আমি আপনার কাছে একটা কথা বলি, আমি প্রায় বলি, আমার কথাটা ভুল থাকতে পারে, বাট দিস ইজ মাই ফিলিং। A politician and a leader, these are two different propositions. Anybody can become a politician, chotur, chalak, but a leader, he has to have the moral strength to uphold honesty, the truth, and the correct decision to lead his people to an altruistic result. অর্থাৎ মানুষকে মুক্ত করার চিন্তা করে লিডারকে কাজ করতে হয়, পলিটিশিয়ানের জন্য সবসময় তা না। এখন আপনি কারো দেখা ভালো লাগলো, তেল মারে, হাত দুইটা গুটায় সামনে দাঁড়ায় থাকে, সালামটা এরকম মাঝখান দিয়ে দেয়, ইসলাম কুসাম করে, তাকে আপনি নেতা বানাইতে পারেন। তাকে আপনি আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বানাই দিতে পারেন, আওয়ামী লীগের মতো দলের সাধারণ সম্পাদক বানাই দিতে পারেন, আওয়ামী লীগের মতো দলের সাংগঠনিক সম্পাদক বানাই দিতে পারেন, বাট দে আর নট ন্যাচারাল লিডার্স। সো বাঁশ দিয়ে ঠেলে আপনি কাউকে নেতা বানাইলেন কাগজে কলমে, বিপদের সময় তো আপনি তার কাছে কিছু পাবেন না। এখন যেটা বাস্তবতা, এখন এই ধরেন ইউনিয়ন ওয়ার্ডে সব জায়গায় বেচারি টেলিগ্রামে ওনাকেই কথা বলতে হচ্ছে, কারণ অন্য কারো কোনো গ্রহণযোগ্যতা নেই। সো নেতা উনি তৈরি করছেন কি করেন না সেটা আপনি নিজের চোখে দেখতেছেন, নেতা আসবে কি আসবে না সেটা আপনি নিজের চোখে দেখতেছেন। আমি আপনাকে হার্ডকোর রিয়েলিটি গুলো বলতেছি যে আওয়ামী লীগের বর্তমান ঐক্য রাখতে হইলে জননেত্রী শেখ হাসিনাকে সভাপতি হিসেবে থাকতে হবে, কিন্তু দেশের মানুষের কাছে আবার নতুন করে একটা শক্ত অবস্থান তৈরি করে ক্ষমতায় যাওয়াই সবচেয়ে বড় কথা না, রাজনৈতিক ভারসাম্যটা খুব বড় ব্যাপার। হ্যাঁ, ধরে না, we all have a family, right? The head of the family কে সাধারণত আমাদের দেশে পুরুষতান্ত্রিক, the husband is the head of the family, বাট তাই বলে আপনি ওয়াইফের কথা শুনবেন না, ওনার কোনো কথা গায়ে লাগাবেন না, বা আপনার ছেলে মেয়ের কথা আপনি গায়ে লাগাবেন না, তাদেরকে আপনি রেসপেক্ট করবেন না, সাবসার্ভিয়েন্ট বিহেভ করবেন, মানে যে আপনার সন্তান বলে আপনি গায়ে লাগালেন, এটা তার হয় না। সো ওই প্যারাডাইমটা শিফট হয়ে গেছে। এখন এটা যদি আওয়ামী লীগের নেতৃবৃন্দ বুঝতে পারে ভালো, না বুঝতে পারলে আমরা তো জীবনের শুরু, আমার বাবা আমাকে বঙ্গবন্ধুর ভাষণ টেপ রেকর্ডারে অডিও ক্যাসেট দিয়ে শুনিয়েছিলেন, আমি তো ভিডিও দেখি নাই। হ্যাঁ, আমি বঙ্গবন্ধু দেখিনি, আমি ওই কণ্ঠ, ওই বজ্র কণ্ঠস্বর শুনে বঙ্গবন্ধুর ভালোবাসায় মোহিত। আমি আপনার কাছে বলছি, এই ভালোবাসার শুরু আছে, এই ভালোবাসার শেষ নাই। আমি যেদিন শেষ হয়ে যাব, আমার পরে কি হবে আল্লাহ তাআলা জানেন, আমি তো জানি না, কিন্তু আমি শেষ হওয়ার পর্যন্ত তো বঙ্গবন্ধুকে ভালোবাসবো। আমি বাংলাদেশটাকে ভালোবাসি, আমি বাংলাদেশের থেকে কি সুন্দর দেশ দেখিনি। আমি তো কোনো অন্ধকবির মতো বলতে চাই না যে বাংলাদেশই সবচেয়ে সুন্দর দেশ পৃথিবীর। আমি পৃথিবীর অনেক দেশ দেখেছি যেটা বাংলাদেশের থেকে বেশি সুন্দর, তারপরেও বাংলাদেশকে আমি অন্য সকল দেশের থেকে বেশি ভালোবাসি। এটাই রিয়ালিটি। এই আওয়ামী লীগের যে মুখবন্ধ, এই আওয়ামী লীগের যে কর্মসূচি, এই আওয়ামী লীগের যে ইতিহাস, সেটা আমাকে মোহিত করে। কারণ আপনার যদি অনেক সম্পদ থাকে, আপনার যদি অনেক শক্তি থাকে, আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু কুল হারা, দিক নির্দেশনা হারা, নিষ্পেষিত, শোষিত, লাঞ্ছিত একটা জাতিসত্তাকে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের মতো একটা দল, যাদের কিছু ছিল না, তাদেরকে সংঘবদ্ধ করে একটা স্বাধীনতার দিকে এগিয়ে গেছে,
এটাকে তো ভালোবাসা ছাড়া অন্য কোনো উপায় নাই, ভালোবাসতে আমাকে হবে। কিন্তু ওই বেসিক ব্যাংক যে লুট করছে তাকে সহ তো ওই আওয়ামী লীগকে আপনি মানুষের কাছে খাওয়াইতে পারবেন না। শিওর, বিএনপি তো এখন অনেক চোর ডাকাত আছে, আওয়ামী লীগেও চোর ডাকাত থাকবে, আছে, বাংলাদেশে অনেক চোর ডাকাত আছে, এটা অস্বীকার করার কিছু নাই। কিন্তু মুখে তো আপনাকে বলতে হবে যে ভাই আমি এই ডাকাতটাকে বাদ দিলাম, ভাই আমি এই চোরটাকে বাদ দিলাম। এটুকু আপনি না বললে মানুষ আপনার পীড়া দিবে কেন, মোড়া দিবে কেন, বসতে ঘরের দরজা খুলবে কেন? মুখে তো বলতে হবে। তো ঘটনা হচ্ছে যে একেবারেই আমার কোনো দোষ নাই, সবই চক্রান্ত, সবই চক্রান্ত, সব স্নাইপার। এইটি কি? আপনি কি দেশ যে দল স্বাধীন করে তারে কি আপনি মনে করেন শুধু চক্রান্ত করে বিদায় দেওয়া যায়? ইজ ইট পসিবল? আমরাও কিছু করেছি, এটা তো মানতেই হবে। We have made blunders. এখন আমি যখন এই কথাগুলো বলি, আমার দলের কিছু অন্ধ লোকজন আছে সমানে গালি গালাজ করতে থাকে। আমি মনে মনে চিন্তা করি যে আজকে যদি আওয়ামী লীগ করার কারণে আমি আমার দেশে ফিরতে না পারি, আজকে আওয়ামী লীগ করার কারণে যদি আমার নামে বহু হত্যা মামলা, মানে মিথ্যা হত্যা মামলা থেকে থাকে, আজকে যদি আমি পারসিকিউটেড হয়ে থাকি, আর আমি যদি নিজের একটা অ্যানালিসিস না করি, চোখটা বন্ধ করে নিজের আত্মসমালোচনা বা কোথায় উই ওয়েন্ট রং আমি যে বোঝার চেষ্টা না করি, আর আমি যদি অকপটে আপনাকে সত্যটা না বলি, তাহলে তো আমি আবার আমার দলের লোকের সাথে প্রতারণা করছি। আমি আপনার প্রোগ্রামের শুরুতে বলেছি যে আমার জন্য বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, বাংলাদেশ, স্বাধীনতা, এইসব জায়গায় কোনো কম্প্রোমাইজ নেই। বাট আমার সামনে কোনো অন্যায় হবে সেটা আমি বলবো না বা স্বীকার করবো না, সেটা তো আমি না। এখন তার জন্য বর্তমান তথাকথিত যে নেতৃস্থানীয় যারা আছেন তারা ব্যবস্থা নিতে পারেন, ওয়েলকাম, নেন ব্যবস্থা। তার জন্য তো বঙ্গবন্ধুকে আপনি আমার কাছে ছিনিয়ে নিতে পারবেন না, তার জন্য তো বঙ্গবন্ধুকে ভালোবাসা আপনি আমার কাছে কেড়ে নিতে পারবেন না, তার জন্য তো আওয়ামী লীগকে ভালোবাসা আপনি কেড়ে নিতে পারবেন না। তার জন্য নৌকায় যখন আবার নির্বাচন, নৌকায় আমি ভোট দিব, নৌকাতেই আমি ভোট দিব, সেটা তো আপনি কেড়ে নিতে পারবেন না। সো ইউ ক্যান ডু লট অফ থিংস, ইউ ক্যান ট্রাই টু পানিশ মি, ইউ ক্যান ট্রাই টু টার্নিশ মি, আপনি আমার নামে বদনাম করতে পারেন, মিথ্যা চড়াতে পারেন, বাট আমাকে বাস্তবতা বাংলাদেশের মানুষের সামনে বলতে হবে। প্রথম বাস্তবতা, আওয়ামী লীগ বিহীন বাংলাদেশের রাজনীতিতে সাধারণ মানুষের কোনো ভারসাম্য নাই, কোনো অধিকার প্রতিষ্ঠিত হবে না। সুন্দর সুজলা সুফলা, লেখকের ভাষায় সোনালী বাংলাদেশ কোনোদিনও আওয়ামী লীগের মতো একটা দলকে বাদ দিয়ে গড়া সম্ভব নয়। ঠিক একইভাবে আওয়ামী লীগের সরকার থাকার সময় সেই সরকারের নির্বাহী ক্ষমতা বলে যারা ক্ষমতার অপপ্রয়োগ করেছে, তাদেরকে সাথে নিয়েও আওয়ামী লীগের রাজনীতিকে সুন্দর করে সাজানো সম্ভব নয়। আমি আশা করি আমার কথাটা পরিষ্কার। জি জি, আমি এখন বর্তমান যে সরকার, নির্বাচিত সরকার 4.5 মাসের মতো সময় হল, এই সরকার এবং বিরোধী দল তাদের কার্যক্রমকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? অতীতের ধারাবাহিক না একটু ব্যতিক্রম আপনার দৃষ্টিতে? একটু ব্যতিক্রম হওয়ার চেষ্টা করছে, বাট আমি যেটা মনে করি মব সংস্কৃতিটা এখনো চলছে। যদি মব নিয়ন্ত্রণ না করতে পারে বর্তমান সরকার, শেষ পর্যন্ত এই সরকারও টিকবে না। জি, যে সম্প্রতি কালে যে বাচ্চারা যে আন্দোলনে আপনার তাদেরকে ফার্মের মুরগি বলার কারণে তারা, এবং তাদের কারিকুলাম প্রশ্ন নিয়ে অনেকেই পজিটিভ নেগেটিভ দুইটি ভার্সন রয়েছে। আপনাদের নেত্রী এক সময় বাচ্চাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন বাসায় থেকে থেকে ফ্ল্যাটের মধ্যে ওরা ফার্মের মুরগির বাচ্চা হয়ে গেছে। গতকালকে আমি একটা অডিওতে শুনলাম উনি শিক্ষামন্ত্রীর কঠোর সমালোচনা করে বলছেন যে শিক্ষামন্ত্রী বাচ্চাদেরকে কত বড় কথা বলছে, ফার্মের মুরগি। উনি নিজেই বলছেন। তো ওই যে বিষয়টা বর্তমানে এই ক্রাইসিসে আপনি এটাকে আপনার দৃষ্টিতে কিভাবে মূল্যায়ন করবেন? না, এইচএসসি পরীক্ষা না দেওয়ার জন্য যে আন্দোলন হয়েছিল, এটা নৈতিকভাবে কোনো জায়গা বাংলাদেশে পায়নি। এই আন্দোলনের কোনো জায়গা নাই, ইটস নট গোনা ওয়ার্ক। বাংলাদেশের মানুষ অত বোকা না যে আপনি অটো পাসের জন্য আন্দোলনে বারবার নেমে যাবেন আর বারবার মানুষ সেটাকে সুযোগ দিবে। আপনি জানবেন যে 1992 সাল যখন বেগম খালেদা জিয়া 1991 সালে প্রথম প্রধানমন্ত্রী হলেন, 1992 সালে প্রশ্ন ব্যাংকের দাবিতে এসএসসি এইচএসসির ছাত্র
রাস্তায় নেমেছিল, আন্দোলন করেছিল, এবং তাদের আন্দোলনের সামনে তৎকালীন যিনি শিক্ষামন্ত্রী এবং সরকার তারা মাথা নত করে এই দাবি মেনে নেয়, এবং সেখান থেকে এই ছাত্ররা বুঝে যায় যে কোনো একটা দাবি নিয়ে যদি নামা যায় আর সংঘবদ্ধভাবে একটা আন্দোলন করা যায়, কোনো না কিছু না কিছু একটা আদায় করা যায়। দিস ইজ ভেরি রং, এটা হওয়াটা ঠিক হয়নি। এটা বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রের যে ডিরেকশনটা, এটাকে নষ্ট করে দিতে অনেকটাই ভূমিকা পালন করেছে। সেই জায়গা থেকে আমি মনে করি ওই 92 সাল থেকে শুরু হয়েছে এবং এখন অবধি চলছে। সেটা বিএনপির সময় হয়েছে, আওয়ামী লীগের সময় হয়েছে। হ্যাঁ, এখন আমি খুব নিবিড় ভাবে এহসানুল হক মিলনের বক্তব্যটা শুনেছি। তিনি তার মেয়েকে মুরগির ফার্মের সাথে তুলনা করেছেন। তো এটা তো আমার বাবা, উনি হি ইজ 85, আমার তো চুল পেকে গেছে দেখতেছেন, আমার নিজের বাচ্চা কাচ্চা আছে। তা আমার বাবাও তো এখন অনেক সময় কথায় কথায় আমার বলে যে তুমি তো আমার মতো পারবা না, বাবা তুমি আমার মতো পরিশ্রম করতে পারো না। আমার বাবা তো এখনো সকালবেলা 7টার সময় উঠে শেভ করে রেডি এভরিডে, রাইট? তো আমি 85-এ সেটা পারবো কিনা আমার তো নিজের একটু সন্দেহ হয়। হ্যাঁ, আল্লাহ ওনাকে ব্যস্ত মানে আরো দীর্ঘ জীবনের অধিকারী করুন। হ্যাঁ, but even today every day at 7 a.m. he is awake and every day he shaves and he is totally ready. তো উনি যদি এখন আমাকে বলে যে তুমি তো একটা মুরগির মতো হয়েছো, কি করবেন ভাই? আমি কি আন্দোলন করবো, সংগ্রাম করবো? তো বাবাকে তো বাবার জায়গায় থাকতে দিতে হবে। বাঙালি বাবারা এইভাবে কথা বলে। তো এহসানুল হক মিলনও একজন বাবা। ঠিক একইভাবে শেখ হাসিনার বক্তব্যটা আমি দেখেছি, আমার নিজের অনুষ্ঠানে আমি শেয়ার করেছি। উনি কি মুরগি বলতে মুরগি বুঝিয়েছেন? উনি তো প্রধানমন্ত্রী হওয়ার আগে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হওয়ার আগে একজন মা। আপনি নিজে একজন বাঙালি বাবা। আপনি স্মরণ করে দেখেন তো, আপনার বাচ্চাদের সাথে আপনি অনেক সময় একটু জাহির করে কথা বলেছেন না? এখন আপনার সন্তান যদি বলে তুমি কে, আমি কে, হ্যাঁ, শুরু করে দেয় আপনার বাসার ভিতরে, আপনি দিবেন নাকি থাকতে আপনার বাসায়? কথা হচ্ছে যে অভিভাবকদের জায়গাটাকে কিছু উক্তি, কিছু কথা নিয়ে টিকটক, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এটাকে যদি আমরা ডাইলিউট করে ফেলি, তাইলে তো সমাজটাকে রশি বা শিকল দিয়ে চালানো হয় না। সমাজটাকে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা সবকিছু মিলিয়ে চালানো, পুরোটা নষ্ট হয়ে যাবে। দেন উইল নট হ্যাভ এ কান্ট্রি টু লিভ ইন এনিমোর। যেই দেশ, যে রাষ্ট্রে ভৌগোলিক সীমারেখার মাঝে সমাজ চলে না, সেই দেশকে তো শেষ দেশ বলা যায় না। দের ইজ এ কানেক্টিভিটি। হ্যাঁ, তো আমি 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 মনে করতেছি না যে ওই মুরগিটাকারে এত বড় কোনো ইস্যু করে একদম বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের 12টা বাজায় দেওয়া দরকার। আই ডোন্ট থিংক সো, দ্যাটস নট কারেক্ট। এই সম্প্রতি খালে আপনারা যে আমলে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছিল, এটা আবার ফিরে এসেছে এই আগের জায়গায়, যেটি পাশ করা হয়েছিল বিএনপি সরকারের সময় 96-এ যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে সুবহু তত্ত্বাবধায়ক সরকারে ফিরে আসছে। সংবিধান সংস্কার হবে। আপনারা একসময় বলতেন যে তত্ত্বাবধায়ক সরকার এই দেশে মানে এটা 1 মিনিটের জন্য কোনো অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া যাবে না। এখন একই সুপ্রিম কোর্ট থেকে এই রায়টা আসলো, এই বিষয়টা কিভাবে দেখবেন? আপনারা কি তত্ত্বাবধায়ক ভবিষ্যতে ক্ষমতায় গেলে আবার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করবেন কিনা? তো যদি 2018 সালের নির্বাচন ঠিক হইতো, তাহলে তার আজকে এসব প্রশ্ন আসতো না। 2024 সালের নির্বাচন যদি ঠিক হতো, তাহলেও আজকে এই প্রশ্ন আর আসতো না। এর আগে যদি যাই, এর আগেরটাও তো এরকম একদলীয় বিনা ভোটে হয়েছিল না, আগেরটা একটু ডিফারেন্ট। সত্য ঠিক কতটুকু? আগেরটাতে there is a debate, that is আওয়ামী লীগের পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে আহ্বান জানানো হয়, তাকে সরকারের অন্তর্বর্তীকালীন যে সরকার, ইন্টারিম সরকারের হোম মিনিস্ট্রির দায়িত্ব এবং আরো 4-5টা মিনিস্ট্রির দায়িত্ব দিতে চাওয়া হয়। বাট শি ডিড নট এগ্রি। উনি এগ্রি না করে অ্যাবসকন্ড করেছেন। বাংলার মানুষ 2014 সালের নির্বাচনটাকে মেনে নিয়েছিল যে ঠিক আছে, একটা ঝগড়াঝাটি চলতেছে, হরতাল ইয়ে চলতেছে, জননেত্রী শেখ হাসিনা তিনি আহ্বান জানাইছেন, বেগম খালেদা জিয়া শুনেন নাই, ওকে নির্বাচন হয়ে গেল। সংবিধানের যে ধারাবাহিকতা সেটা ঠিক রাখার জন্য ওইটুকু পর্যন্ত। আমি বলছি না ইটস এ ভেরি গুড সিচুয়েশন, আমার কথা ভুল বুঝবেন না। আই এম নট সেইং ইটস এ ওয়ান্ডারফুল সিচুয়েশন, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট, বাট ইট হ্যাজ হ্যাপেন্ড। রাশেক ভাই, ওই নির্বাচনে 153 জন, আমি আসছি না, আমি আসছি, আপনি আমাকে ভুল বুঝবেন না। 153 জন আর 200 জনের বিষয় তো না। বিষয় হচ্ছে আমি কি বলতে চাচ্ছি বোঝার চেষ্টা করেন। উদ্ভূত পরিস্থিতিতে যখন বেগম খালেদা জিয়া নির্বাচনে গেলেনই না, তখন এই নির্বাচন বাংলার মানুষ
মনে একটু কষ্ট থাকলেও কারো আনন্দ থাকলেও একটা মিশ্র অনুভূতি নিয়ে মেনে নিয়েছিলেন। বাংলাদেশের রাজনীতির ব্লান্ডার হয়ে গেছে 2018 সাল এবং 2024 সালের নির্বাচনে এসে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং। আপনাকে মানে আপনি অনুভব করবেন আমি কি বলতে চাচ্ছি। জি জি জি। I am here only to state the fact যে 2014 সালের নির্বাচনে ঢোল বাজানোর কিছু নাই, গর্বিত হওয়ার কিছু নাই, কিন্তু সেই নির্বাচনটা বাংলার মানুষ একটা উদ্ভূত পরিস্থিতি মেনে নিয়েছিল। যদি 2018 সালে আপনি একটা নির্মোহ নির্বাচন করতে পারতেন, সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ বিরোধী দলও যেত, আজকে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে তাদের আধ্যাত্মিক নেতা হিসেবে মেনে নিতেন এবং আপনি আমার কাছে লিখে রাখেন শেখ হাসিনাকে আবার তারা ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইত। যে শেখের বেটি দেখায় দিছে কিভাবে একটা ভালো নির্বাচন ক্ষমতা থেকে করা যায়। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার, কারণ আমি একজন রাজনীতির ছাত্র হিসাবে আসলেই জনপ্রতিনিধিত্বহীন কোন সরকার আমারে দিয়ে নির্বাচন করাবে, আমার ভিতরে অতটুকু সততা নাই বা আমার নিজের ভিতরে অতটুকু নিয়ন্ত্রণ নাই যে আমি নিজে একটা ভালো দায়িত্ব নিয়ে নির্বাচন করতে পারি, এটাকে আমি সমর্থন করতে পারি না। তাহলে তো আমাকে বলতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের লোকরা সভ্য, আমি বন্য। তাহলে বলতে হবে যুক্তরাজ্যের লোকরা সভ্য, আমরা বন্য। তাহলে বলতে হবে জাপানের লোকরা জঙ্গলি সভ্য, আমরা জঙ্গলি। সেটা তো আমি বলতে চাই না। উই শুড বি ইন এ পজিশন। আমার পুলিশের একজন এসপি যদি আওয়ামী লীগের সময় এসপি হন, যদি ছাত্রলীগও করে থাকেন, দিনের শেষে হি ইজ এ পুলিশ অফিসার। পোলাইট, পি, obedient, loyal, intelligent, confident, efficient police, POLICE. He is supposed to deliver his service and protection for all, irrespective of their political belief. Similarly, when I am in a political position, আমি অন্তর্বর্তীকালীন সরকার নাই তো কি হয়েছে, আমি প্লেজ বাউন্ড টু দ্য পিপল একটা নিরপেক্ষ ভালো নির্বাচন দেওয়ার। যদি আমি দিতে পারতাম, তাহলে আজকে কি আপনি মনে করেন না মানুষের হৃদয়ে আমাদের একটা আলাদা জায়গা তৈরি হয়ে যেত এবং বাংলাদেশ একটা অন্য জায়গায় চলে যেত যে হ্যাঁ তারা নিজেরা পারে একটা ভালো নির্বাচন করতে। সো এই জন্য আমি বলতেছি যে মানে দেখেন ওই যে সাউথ আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের অ্যাপাটাইট ছিল না, নেলসন ম্যান্ডেলা বের হয়ে আসছে তো অ্যাপাটাইট থেকে কৃষ্ণাঙ্গদেরকে শ্বেতাঙ্গদের হাত থেকে মুক্ত করলো, মানে অ্যাপাটাইট থেকে। ওই নির্বাচনে কি তত্ত্বাবধায়ক সরকার ছিল নাকি? ওই নির্বাচন তো সাদা চামড়াই করেছে। সাদা চামড়ারা FW Clark at that time was the president of South Africa and he realized যে আর সম্ভব নয়। মানুষ চায় মুক্তি, মানুষ চায় সমতা, মানুষ চায় সাম্য। এবং ওই নির্বাচনে সে প্রেসিডেন্ট থেকে হয়ে গেল ভাইস প্রেসিডেন্ট। নেলসন ম্যান্ডেলা হল কেন? কারণ নেলসন ম্যান্ডেলা জানেন সাদারা দেশ চালাতে জানে, সাদাদের হাতে সম্পদ আছে, শক্তি আছে, প্রশাসনিক জ্ঞান আছে, কালোদের হাতে কিছুই নাই। সুতরাং ঝগড়া বিবাদ করা যায়, রক্তপাত করা যায়, এতদিনের অত্যাচারের প্রতিশোধ নেওয়া যায়, কিন্তু সেটা নিতে গেলে সোনার সাউথ আফ্রিকা ধ্বংস হয়ে যাবে। সুতরাং রিকনসিলিয়েশন, একটা নির্বাচন, একটা ভালো নির্বাচনেরও যদি আপনি সংক্ষেপে ইংরেজি দিয়ে প্রকাশ ঘটাতে চান, সে শব্দটা আসবে রিকনসিলিয়েশন। অর্থাৎ আপনি 5 বছর চালিয়েছেন, ভালো মন্দ যাই চালিয়েছেন, মানুষ ভোট দিবে, আপনাকে ভালো লাগলে আপনি আবার আসবেন, ভালো না লাগলে আপনি অন্যকে ক্ষমতা দিয়ে চলে যাবেন। আমরা তো সেটা করতে পারিনি। সেটা সেই দায়ে বিএনপি যে মুক্ত তাও না। 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছিল, আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না। একভাবেই করার চেষ্টা করেছিল। আপনি তো হানা ভোট, জাদুর ভাগসর ভোট, সেটা অস্বীকার করতে পারবেন না। বাট হোয়াট আই এম ট্রাইং টু সে, যে আমি তো ভাই বিএনপি করি না, আমি আওয়ামী লীগকে ভালোবাসি, আমি আওয়ামী লীগের সমর্থক। আমার আবেদন, আমার নিবেদন, আমার প্রার্থনা, আমার চাওয়া পাওয়া আওয়ামী লীগের কাছে। সুতরাং বিএনপি কি করলো, জামাত কি করলো, এটা দেখার থেকে আওয়ামী লীগ কি করলো সেটা আমার জন্য বেশি জরুরি। আমরা নির্বাচন ভালো দিব, আমরা বাংলার মানুষের পাশে থাকবো, এটাই আমাদের জায়গা হওয়া উচিত। না, এখানে আপনার সাথে একটু ডিফার করছি আমি। 96 সালের আগে যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে 173 দিন হরতাল হলো বাংলাদেশে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামের সমন্বয়ে। সেই দাবির প্রেক্ষিতে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার না থাকায় তৎকালীন প্রধানমন্ত্রী, আমার মনে আছে, তিনি বলেছিলেন এটা সংবিধান রক্ষার নির্বাচন। হ্যাঁ, ওনারা সংবিধান রক্ষা করেছেন, তত্ত্বাবধায়ক সরকার দিলেন। কোথাও ভাই একটু মিসকোট হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করি দায়িত্ব নিয়ে কথা বলার জন্য। সংবিধান রক্ষার নির্বাচন হয়ে যাওয়ার পরে বলছেন যখন দেখছেন নির্বাচনটা দিয়ে ক্ষমতায় থাকা যাচ্ছে না। কিন্তু আপনি একটা বক্তব্য দেখাতে পারবেন না
1996 সালের 15 ফেব্রুয়ারির আগে ওটাকে সংবিধান রক্ষা নির্বাচন বলা হয়েছে। ইউ ক্যানট শো মি। এখন ইন্টারনেটের যুগ, আপনি দেখান, আমি আপনি হাসান মাহমুদ সাহেব 14 সালে নির্বাচনের পরে বলেছিলেন আমরা আরেকটি নির্বাচন করবো, এটা সংবিধান। আমরা একটা জায়গায় যাই। আমি আপনাকে বললাম নো, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট, বিকজ আপনি তো গণমাধ্যম কর্মী। আপনি যেমন আমাকে সহজে ছাড়বেন না, আমি আপনাকে সহজে ছাড়বো না। 1996 সালের 15 ফেব্রুয়ারির আগে আপনি একটা নিউজ পেপারে বা কোন টিভি চ্যানেলে উক্তি দেখাতে পারবেন না। নির্বাচনের পরে বলেছিলেন। এক্স্যাক্টলি, আই এগ্রি উইথ ইউ। নির্বাচনের পরে বলেছে, কারণ এই কারণে যে ওই একতরফা নির্বাচন তারা টেকাতে পারছিল না আন্দোলনের সামনে। ওকে, সো ওনারাও একই দায়ে দোষী। কিন্তু এর জন্য আমি এটা বলছি না যে আমি কাজ করব, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি বলতে চাচ্ছি না যে বিএনপি এটা করেছে বলে আমাকে করতে হবে। নো, মানুষের আশা আকাঙ্ক্ষা আমাদের কাছে বেশি, কারণ আমরা তো স্বাধীনতার দল, আমরা বঙ্গবন্ধুর দল। সো উই হ্যাভ টু ডেলিভার। আমরা যদি ভুল ত্রুটি কিছু করে থাকি, সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে প্লেজ বাউন্ড হতে হবে যে ইন দ্য কামিং ডেজ উই আর ডিফারেন্ট, উই হ্যাভ সামথিং ডিফারেন্ট টু অফার, দের ইজ নাথিং রং উইথ দ্যাট। আর তার থেকেও বড় কথা, আমি রাজনীতি করি, আমি বাংলাদেশের জনগণের রাজনীতি করি। আমি জনগণের কাছে যদি নিজের আত্মসমালোচনা করে যদি স্বীকারও করি যে আমার ত্রুটি হয়েছে বা ভুল হয়েছে, এতে কি মহাভারত অসুস্থ হবে? এতে কি আমি ছোট হয়ে যাব? এটাই হওয়া উচিত। এটা যখনই বাংলাদেশে এই যে আপনি যেভাবে কথা বলছেন, আপনার মতো যদি আওয়ামী লীগের সকল নেতার মেন্টালিটি হতো, তাহলে এই পরিস্থিতি সৃষ্টি হতো না। আছে অনেকে আমার মতোই ভাবে, হয়তো সাহস করে বলতে পারে না, ভয় পায়, কোথায় মারবে, কোথায় পিটবে, কি ভয় থাকতে পারে। মানে আমাদের দলও তো সন্ত্রাসী টাইপ লোকজন কম বেশি উল্টাপাল্টা কথা বলা, ভয় দেখানোর লোক আছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমার কৈশোরে আমি একটা গল্প পড়েছিলাম, ওটা বাংলা করলে হবে গ্রিস ও ট্রয়ের উপাখ্যান। অর্থাৎ এটা গ্রিক পুরাণের একটা অংশ। তার মানে গ্রিসের যে প্রধান রাজা আগামেমনন, তার ছোট ভাই মেনালুইসের স্ত্রীর নাম ছিল হেলেন। তাকে পরকীয়া করে ভাগিয়ে নিয়ে গিয়েছিল আপনার ট্রয়ের রাজপুত্র প্যারিস, যার বাবার নাম ছিল হচ্ছে প্রিয়াম এবং ভাইয়ের নাম ছিল হেক্টর। ঠিক আছে না? তো এখন যখন মেয়েটাকে নিয়ে গেল, মেনালুইস তো আর এই অপমান সহ্য করতে পারছে না। সে আগামেমননকে গিয়ে বললো যে আমি প্রতিশোধ চাই, আমি আমার স্ত্রীকে ফেরত চাই। তো আগামেমনন চিন্তা করলো, ভাইয়ের সম্মানের থেকেও মাথায় কাজ করলো যে আমি তো রাজাদের রাজা, সুতরাং আমার রাজত্ব আরো বাড়াতে হবে এবং ট্রয়কে আমার দখলে আনতে হবে। তখন সে ওই আরেকজন ছোট রাজা ছিল, যার নাম ছিল ওডেসিয়াস, তাকে বললো যে তুমি আমাকে হেল্প করো যাতে আই ক্যান রেজ এ আর্মি, ওইসব যোদ্ধাদেরকে নিয়ে যাতে আমি গিয়ে ট্রয়তে আক্রমণ করতে পারি। এবং ওডেসিয়াস কথাই খুব পটু ছিল, মানে খুব চালাক চতুর ছিল, সে কথা দিয়ে মানুষকে দুর্বল করে ফেলত। ওডেসিয়াস গিয়ে গ্রিকদের সবচেয়ে বড় যে যোদ্ধা একিলিসকে বোঝালো যে ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ হবে তোমার সাথে মহাবীর হেক্টরের। তুমি যদি আজকে আগামেমননকে এই সত্য বা ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য সহযোগিতা না করো, তাহলে ইতিহাসে তোমার নাম লেখানোর যে জায়গা সেটা তুমি হারাবে। অথচ যুদ্ধটা কিন্তু আগামেমননের একেবারে লোভকে চরিতার্থ করার জন্য, কোনো মহৎ উদ্দেশ্য নয়। এটা ছিল ওডিসিয়াসের শক্তি, কথা বলা, মানুষকে কনভিন্স করা। এইভাবে ওডিসিয়াস পুরা সব আগামেমননের সব লোকজনকে নিয়ে যুদ্ধ করলো এবং এই ট্রয়ের যে ঘোড়া, সে ঘোড়া উপরে এসে দিল, রাত্রেবেলা ঘোড়া থেকে বেরিয়ে আক্রমণ করে ট্রয় নগরীকে ধ্বংস করে দিল। কিন্তু হোমারের ইলিয়াড ও ওডিসি দ্বিতীয় পর্বে যখন ওডিসি বাড়ি ফিরবে, তখন বিশাল বিপদ। কেন? কারণ প্রতি পদে পদে যে সকল সৈন্যরা তাদের প্রাণ হারিয়েছে তারা প্রশ্ন করেছে, তোমার প্রতারণা, তোমার চতুরতার কারণে আমরা রক্ত দিয়েছি, তুমি কি দিবা? তো কথা হচ্ছে যে আপনি যখন রাজনীতি করবেন, সবসময় চতুরতা ভালো না, সবসময় চালাকি ভালো না। আব্রাহাম লিঙ্কনের একটা কথা আছে, you can fool some people sometimes, you can fool some people all the time, but you cannot fool all the people all the time. এই কথাটা বিএনপি, আওয়ামী লীগ উভয়ের জন্যই প্রযোজ্য। আমি জাতীয় পার্টির কাছে কিচ্ছু আশা করি না, আমি জামাতে ইসলামীর কাছে কিচ্ছু আশা করি না। আমি মনে করি বাংলাদেশকে আজকের এই সংকট থেকে যদি বাঁচাতে হয় এবং আগামী দিনে যে স্বপ্নের দেশে আপনি এসে এখন অবস্থান করছেন, সেই সব দেশের মতো যদি আমাদেরকে হতে হয়,
তাহলে বিএনপি আওয়ামী লীগের ভালো লাগুক বা না লাগুক, দে হ্যাভ টু ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড। ইট ডাজন্ট মিন যে একজন একজন বন্ধু হয়ে যেতে হবে, কোলাকুলি করতে হবে। হোয়াট ইট মিনস, দুজনকে বাংলাদেশের জন্য দাঁড়াতে হবে এবং দুজনের ক্ষমতার অপব্যবহার বা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। ইফ নট, there is a great crisis which awaits. বাংলাদেশটাই থাকবে না, আমি আপনাকে বললাম। সর্বশেষ প্রশ্ন করতে চাই প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে। তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তিনি এখন পর্যন্ত শেখ হাসিনার নাম বা আওয়ামী লীগ কোন নেতার নামে কোনো বক্তব্য দেন নাই। এটা ভেরি আনপ্রেসিডেন্টেড। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে বলতেন জিয়া খুনি, খালেদা খুনি, তারেক খুনি, মানে কোথায় কোথায় এগুলো উল্লেখ করতেন। এবং তারেক রহমানের রাজনৈতিক যে চলাফেরা, তার যে বাংলাদেশে অনেকেই বলছেন দিস আনপ্রেসিডেন্টেড একজন প্রধানমন্ত্রী পেয়েছি। আপনি বর্তমান প্রধানমন্ত্রীকে কিভাবে মূল্যায়ন করবেন? যদিও আপনি বিরোধী দলের, এরপরেও আপনার দৃষ্টিতে কি মনে হয় 11তম প্রধানমন্ত্রী কি আমাদের আশার আলো দেখাতে পাচ্ছেন কিনা, পজিটিভ বাংলাদেশের আলো? আমার মূল্যায়ন খুব সহজ, আপনার ভালো লাগুক বা না লাগুক। হিটলারের একটা কথা আছে, কথাটা হচ্ছে যে if you are there you don't need to explain, if you are not there nobody is going to ask for an explanation. আপনি থাকলে কোনো কিছু বুঝায় বলার দরকার নেই, আর না থাকতে পারলে কেউ আপনার কিছু প্রশ্ন করবে না, আপনার কিছু যায় আসে না। সেই কথার প্রেক্ষিত ধরে বলতে হয় যে জনাব তারেক রহমান তো বাংলাদেশের এখন বর্তমান প্রধানমন্ত্রী। সুতরাং মূল্যায়নের জায়গাটা সহজ, সেটা হচ্ছে যে দেশের আইন শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে হয় সেটা তাকেই করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে তাকেই করতে হবে, আমরা দাবি জানাবো। এবং বাংলাদেশের রাজনীতির ভারসাম্য যদি ফিরিয়ে আনতে হয় তাকেই আনতে হবে। এবং জামাত ইসলামের কারণে বাংলাদেশের স্বাধীনতা সর্বদাই একটা হুমকির সম্মুখীন অবস্থা থাকে, সেটাকেও যদি নিবৃত করে স্বাধীনতার প্রজ্বলিত শিক্ষায় যদি আমাদেরকে সমুন্নত হয়, তাও তাকে এখন করতে হবে, কারণ বাংলাদেশের দায়িত্ব এখন তার হাতেই। এটাই আমার মূল্যায়নের জায়গা। হ্যাঁ, এবং আমি একটা কথা বলতে চাই, আওয়ামী লীগ বিএনপি দুজনকে বুঝতে হবে, যদি আমরা দুজনের স্বাধীনতা যুদ্ধের বিরোধী বানায় দিই তাহলে শেষ পর্যন্ত কিন্তু ওনারা কেউই থাকবে না। আগামী নির্বাচনে জামাত ইসলামী সরকার গঠন করে বসে থাকবে। সুতরাং we have to change ourselves, we have to promote the honest people, we have to promote good people, we have to promote meritorious, intellectually heightened people, and we have to promote people of character. একটা দলে অনেক ধরনের মানুষ থাকবে, কিন্তু আমি জেনে শুনে আজে বাজে লোককে প্রমোট করতে পারি না। সে যদি কোনো কৌশলে ঢুকে যেতে পারে সেটা আরেক কথা। আমি তার থানার দারোগা না, আমার কাজ, আমি শার্লক হোমস না, আমার কাজ একটা ম্যাগনিফাইং গ্লাস নিয়ে মানুষের দোষ ত্রুটি খুঁজে বের করা না। বাট ইনস্টিটিউশনালি উই উইল অনলি প্রমোট, এটা আমাদের শপথ হওয়া দরকার, আওয়ামী লীগ বিএনপি, উই উইল অনলি প্রমোট গুড পিপল। ইফ নট, গুড পিপল আর গুড দেশ তৈরি করা সম্ভব না। এবং দ্য ওয়ে থিংস আর গোয়িং, আমি খুব শঙ্কিত। আমি আবারও বলছি, এই অনুষ্ঠানের শুরুতে বলেছি, আবার শেষে বলছি, বাংলাদেশের রিকনসিলিয়েশনের কোনো বিকল্প নাই। এবং লাস্ট আমি শুধু একটা কথা আপনাকে বলবো, আজকে আমাকে অনেক লোক গালিগালাজ করতে পারে, তাও বলছি, বাংলাদেশের স্বাধীনতার পরে 674 জন বীরত্বের জন্য উপাধি পেয়েছিলেন। বাংলাদেশের সর্বোচ্চ খেতাব হচ্ছে বীরশ্রেষ্ঠ। তারা কেউ বেঁচে নাই, তারা 1971 সালের যুদ্ধেই প্রাণ দিয়েছেন, তাদেরকে স্যালুট জানাই। কিন্তু যারা বেঁচে ছিলেন তাদের ভিতরে বীর উত্তম, বীর প্রতীক, বীর বিক্রম, এই 3 ক্যাটাগরিতে, এবং বীরশ্রেষ্ঠ টোটাল 674 জন পেয়েছিলেন। প্রবলেমটা হয়ে যাচ্ছে কোথায়, যে বঙ্গবন্ধু 1972 সালের 10 জানুয়ারি ফিরে আসার পরে তার হাত দিয়ে এই যে 674 জনকে খেতাব দেওয়া হলো, তখন কি কোনো লোক, কোনো সাহসী খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হাত তুলে বলতে পারলেন না যে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিল না? বা কোন খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা কি বলতে পারলেন না যে শফিউল্লাহ সাহেব মুক্তিযোদ্ধা ছিলেন না? বা কোন একজন খেতাবপ্রাপ্ত সাহসী মুক্তিযোদ্ধা কি বলতে পারলেন না যে খালেদ মোশাররফ সাহেব মুক্তিযোদ্ধা ছিলেন না? তাহলে বঙ্গবন্ধুর সামনে, বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ সাহসী মুক্তিযোদ্ধা যারা খেতাব পেল, তারা যদি ওই দিন এই বিতর্ক তৈরি না করে থাকে,
আমরা এই এত বছর পরে এসে এই বিতর্ক কেন তৈরি করছি? ওয়াই? আপনি মনে করেন, আমি জানি না মানে আমার কপালে কি কি আছে, বাট আপনি কি মনে করেন না যে জননেত্রী